বাবার ওই টাকাটা ছিল না, কারণ হচ্ছে বাবা মানে ব্যবসা করতো। যখন আমরা প্রাইমারি পাস করি তখনই আমার বাবাই মানে খুব বড় একটা কাঁচামালের যে বস্তাগুলো নিয়ে আসতো, পাটের বস্তা। তো ওই বস্তাগুলো না আমার মানে বাড়িতে জমা করে রাখতে প্রায় 300-400 এরকম বস্তা হতো। তো ওই পাটের বস্তাগুলো বিক্রি করে না তখন হচ্ছে আমার স্কুলের মানে বাৎসরিক ফিটা দিয়েছিল। প্রতি মাসে আপনার বাসা ভাড়ার সাথে বুয়ার যে টাকাটা দিতে হয় বা খাবারের যে টাকাটা দিতে হয়, এটা আমি নিতে পারতাম না, আমি বাসা থেকে নিতে পারতাম না। বড় ভাই তো জানিনি যে বড় ভাই আসলে বাবার যেই মানে অভাবটা সেটা বড় ভাই আসলে সবসময় চায় যে পূরণ করতে। রাজশাহী ইউনিভার্সিটি আমি পরীক্ষা দিয়েছি, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগরে দিয়েছি, ঢাকা ইউনিভার্সিটি দিয়েছি। প্রত্যেকবারই না আমার আমার ভাই আমার সাথে ছিল। তার প্রতি একটা অভিযোগ যে সে আমাকে থিয়েটার বিভাগে ভর্তি হওয়ার জন্য মানে উৎসাহ দিল, কিন্তু সে কখনো এসে দেখলো না যে আমার ছোট ভাই এই জায়গায় একটা নাটকের ডিরেকশন দিল, আচ্ছা এটা একটু দেখে আসি, তার ডিরেকশন একটা নাটক। আমি কান্নাকাটি একদম, আমার চোখের পানি আর শেষ হয় না, যে মানে পরপর কান্নাকাটি করতে 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 পরে না পেরে আমাকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তো আগে কখনো যাওয়া হয় নাই, যাই এবারে গিয়ে পরীক্ষাটা মানে ভাইভাটা দিয়ে আসে। বিশেষ করে আমরা ইউনিভার্সিটি কেন পড়ি, যে আমাদের ইউনিভার্সিটিতে পড়ি হচ্ছে আমার কাছে এখন লাগে যে এখনকার ছেলেমেয়েরা ইউনিভার্সিটি পড়ে যাচ্ছে একটা ট্যাগের জন্য। বৃহৎ পরিসরে যদি আপনি দেখার জায়গাটা তৈরি না করেন, আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে না। আমি একটা কথা সবসময় বলি যে আপনি আগে নিজেকে পরিবর্তন করেন। মানে আমার স্বপ্ন যেটা সেটা হচ্ছে যে একটু ভালো একজন মানুষ হওয়া। আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম খলিল। আমি পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে 2018-19 শিক্ষাবর্ষে। আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ। তো আমি ছোটোবেলার কাহিনী যদি আপনাদের সাথে একটু বলতে চাই, সেটা হচ্ছে আমি যখন মানে একদম আমার বাড়িটা কিন্তু একদম প্রত্যন্ত গ্রামে, বলা যায় যে মোটামুটি উপজেলা শহর থেকে 2 কিলোমিটার দূরে, মানে অনেক দূরে। তো সেই জায়গাতে আমাদের হচ্ছে স্কুলে যখন মানে আমার বড় বোন আমার ভাই যখন স্কুলে যেত, তখন ওদের সাথে আর কি আমি যেতাম আর কি। থাকে না যে ছোটো বাচ্চা যাচ্ছে স্কুলে, তো যেতে যেতে হলো কি খুব বেশি দিন যাইনি, হয়তো বা 1 মাস 1.5 মাসের মধ্যে গিয়েছি। তারপরে ওই স্কুলের যে প্রধান শিক্ষিকা ছিলেন উনি আমাকে ওই স্কুলে ভর্তি করে দিল, যে এসে ক্লাস করবে এই আর কি। তো ওই শুরু হয়েছে সেখান থেকে হচ্ছে প্রথমে আমি আর আমার ভাই একই ক্লাসে ছিলাম। তো মানে খুব বেশি একটা তো পড়াশোনা করতাম না, তখন এই আঁকিবুকি করতাম, মানে মানে প্রথম বর্ষে মানে প্রথম ক্লাসে যা হয় আর কি। তো যখন 1 বছর গেল, আমি কিন্তু সবাই ভেবেছিল আমি ফেল করে যাব, তা আমি কিন্তু ফেল করে নিই। তখন আমি পাশ করে গেলাম। তো সেখান থেকে আমার ভাইয়ের সাথে মোটামুটি একই ক্লাসে ছিলাম। তারপরে মানে আমাকে উঠালো না আর কি, আমাকে না উঠায় আমাকে আবার বললো যে আরেকটা বছর যেন আবার ওই ক্লাস 1-এই পড়াশোনা করি। তো সেখান থেকে যখন যাচ্ছিলাম, আবার প্রতি বছরই মোটামুটি স্কুল আমি কখনো ফেল করি নাই, এখন পর্যন্ত আমি মানে কখনোই ফেল করি নাই। তো যখন ছোটোকাল থেকে মানে মানে আমার ভাই আমার বোনের সাথে যখন পড়তে যেতাম, 1 বছর যায়, পরে যখন মানে বছরের পরীক্ষাটা ফাইনাল পরীক্ষাটা শেষ হওয়ার পরে যখন আমরা হচ্ছে যখন রেজাল্ট দিত, তখন আমাদের স্কুলে আবার একটা নিয়ম ছিল, এখনও হয়, যে যখন রেজাল্ট দিবে তখন মোটামুটি একটা উৎসবের মতো থাকে, সবাই এসে আসবে, এলাকার চেয়ারম্যান মেম্বার সবাই এসে বসবে। তারপর যখন রোল ডাকা হতো না, যে ভাইয়ের ক্লাসে ভাই 1, আমার ক্লাসে আমি মানে 2nd পজিশন, তখন যখন বলতো যে তোমার বাবার নাম কি, আমি বলতাম আমার বাবার নাম সাইদুল ইসলাম। তো যখন আমার ভাইকে জিজ্ঞেস করতো তোমার বাবার নাম কি, সাইদুল ইসলাম, তখন বলতো যে 2 ভাই, মানে এটা কি করে হয়। মানে আমরা পড়ুয়া স্টুডেন্ট ছিলাম ছোটোকাল থেকেই। তো যখন প্রাইমারি শেষ করলাম, তখন হচ্ছে আমরা মাধ্যমিকে ভর্তি হই। সেটা হচ্ছে আমার মানে আমাদের হালুয়াঘাটে উপজেলা শহরে একটা স্কুল আছে, সেন্ট এন্ড্রুস উচ্চ বিদ্যালয়ে যখন আমরা 6-এ ভর্তি হই, 6, 7, 8, 9 পুরোটা পার করে দিয়েছি। মোটামুটি সেখানে খুব বেশি একটা মানে বলার মতো কিছু নেই, কারণ মানে স্কুল জীবনের মানে খুব বেশি মেমোরি এখন আমার মাথায় আসতেছে না। কিন্তু তার মধ্যে আমি বলবো যে আমার যখন মানে একটা বিষয় আর কি মনে আছে, কারণ এটা একদমই ফ্যামিলির সাথে রিলেটেড, তো যার কারণে আর এখনও বলতে পারিনি। যে আমাদের যখন স্কুলে যখন হচ্ছে একবার মানে বাৎসরিক ফি দিতে হয়, তখন
মানে আমাদের হচ্ছে মানে বাবার ওই টাকাটা ছিল না, কারণ হচ্ছে বাবা মানে ব্যবসা করতো। যখন আমরা প্রাইমারি পাস করি তখনই আমার বাবাই মানে খুব বড় একটা ধরা খেয়ে যায় যে টাকা পাবে কিন্তু পাওনা দ্বারা টাকা দিচ্ছে না। তো এরকম অবস্থায় আমার মানে বাবা মোটামুটি বলা যায় যে ব্যবসা করবে এরকম অবস্থা। তো সেই সময় আমাদের ওই স্কুলে যে ফি দিবে, এখন আমরা কিন্তু 3 ভাই বোন কিন্তু একই সাথে কিন্তু বড় হচ্ছি। আমাদের কিন্তু মানে আমি যে একা বড় হচ্ছি এরকম না, আমরা 3 ভাই বোন একই সাথে বড় হচ্ছি। তো মানে 3 জনের একই সাথে কিন্তু বাৎসরিক ফিটা প্রদান করতে হচ্ছে, যার কারণে টাকার সংখ্যাটা বেশি। তখন মানে মানে আমার মনে আছে যে যে বাবা যখন মানে ব্যবসা যখন করতো তখন যে মানে বিশেষ করে কাঁচামালের যে বস্তাগুলো নিয়ে আসতো, পাটের বস্তা, তো ওই বস্তাগুলো না আমার মানে বাড়িতে জমা করে রাখতে প্রায় 300-400 এরকম বস্তা হতো। তো ওই পাটের বস্তাগুলো বিক্রি করে না তখন হচ্ছে আমার স্কুলের মানে বাৎসরিক ফিটা দিয়েছিল। এটা আর কি ভোলা যায় না, কারণ মানে ওই সময়টা তো দেখেছি যে আসলে কীভাবে পার করেছি। তারপরে হলো যে স্কুল যখন শেষ হলো মানে আমরা 3টা ভাই বোনই মোটামুটি ভালোই পড়াশোনা করতেছি। আমার হচ্ছে মানে একদম খারাপ স্টুডেন্ট না, কিন্তু আসলে স্কুল লাইফে হলো কি যে আপনার 9-এ মানে 8 পাস করে যখন 9-এ ভর্তি হবো তখন আমাদের হচ্ছে মানে ওই বিভাগ থাকে। এখন তো বিভাগ তো এখন নাই, যে সায়েন্স, আর্টস, কমার্স এই 3টা যে বিভাগ থাকে। তো মানে মোটামুটি স্টুডেন্ট ছিলাম বলে হলো কি যে বাসা থেকে বললো যে আচ্ছা সায়েন্সে পড়ি। আমার ভাই সায়েন্সে পড়তেছে, আমিও সায়েন্সে পড়লাম। তো সায়েন্সে পড়ে মোটামুটি মানে কোনো রকমে পাস হলো আর কি, কারণ মানে তখন আসলে ওই যে মানে আমার যে বয়স, সেই বয়সে যে আমি সায়েন্সে পড়তেছি, মানে তখন আমার নিজের কাছে লাগতো যে আসলে এই বয়সটার জন্য মনে হয় আমার সায়েন্স নেওয়াটা উচিত হয় নাই। তারপরেও পড়া শেষ করলাম। তারপরে যখন ইন্টারে ভর্তি হবো, আমার ভাই আর আমাকে আমার বাবা পাঠিয়ে দিল ময়মনসিংহ শহরে, যেন মোটামুটি একটু কলেজটা যেন একটু ভালো করে পড়ে তারপরে যেন ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারি আর কি। তো যার কারণে হলো কি আমার মানে আমরা ময়মনসিংহ চলে আসলাম এবং আমরা 2 ভাই একই কলেজে ভর্তি হলাম আর কি। আমার ভাই আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজে, আমিও ওই আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজে ভর্তি হলাম। তো সেখান থেকে সেখানে আমি সায়েন্সে পড়বো না আর্টসে পড়বো এটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। কারণ হচ্ছে যে মানে এসএসসি লেভেলের যে সায়েন্স এবং ইন্টারমিডিয়েটের যে সায়েন্স মোটামুটি একটা মানে আকাশ পাতাল তফাৎ বলা যায়। যার কারণ হলো কি তখন আমার আর সায়েন্সে পড়া হয় নাই, আমি আর্টস দিলাম, মানবিক শাখায় পড়তেছি। তো ওই মানবিক শাখায় পড়ার সময় আমার মানে হতো কি যে একদমই তো শহরে তো নতুন, তাছাড়া মানে এইখানে আরেকটা কথা বলে রাখি যে আমি তো যখন ময়মনসিংহ শহরে আসলাম তখন কিন্তু আমি মানে বেশি দিন থাকতে পারি নাই। একদিন আসছি, এসে বাসায় নতুন বাসায় উঠে রাতটা থেকে পরের দিন আমি আমার বাইকে নিয়ে চলে গেছি বাড়িতে। তার আগে আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন যখন আপনার মানে ছুটি দেয় যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হচ্ছে, তখন আর কি মোটামুটি 1 মাসের মতো বন্ধ থাকে। তো ওই সময়টাতে আমি মানে বড় শখ করে আমাকে পাঠাইছিল ময়মনসিংহ শহরে, যে আমার তখন চাচা ময়মনসিংহ শহরে পড়াশোনা করতো। তো তার কাছে পাঠাইছিল যে আমি কোচিং করব, মানে কোচিংয়ে ভর্তি করে দিবে বা ভালো একটা প্রাইভেট দিবে, যে মানে এই যেন ক্লাস 8-এর ম্যাথগুলো তারপরে ইংরেজি যেন পড়াশোনা একটা ভালো একটা মনোযোগ আসে। তো কী হলো, আমি যখন আসি তখন মানে 3 দিন ছিলাম। তো 3 দিনে মনে হলো কি যে আমি প্রায় 3 বছর পার করে ফেলছি, কারণ হচ্ছে আমার সময় কাটতেছে না। আমি 3 দিন যাওয়ার পরে আমি কান্নাকাটি, একদম আমার চোখের পানি আর শেষ হয় না, যে মানে পরপর কান্নাকাটি করতে 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 পরে না পেরে আমাকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। কারণ হয় কি যে আমি তো গ্রামে বড় হয়েছি, তো কারণ গ্রামে মানে খোলামেলা পরিবেশ থেকে যখন আপনার মানে শহরে একদম 4 দেওয়ালের ভিতরে আপনাকে আটকায় দিবে তখন কিন্তু থাকাটা খুব কষ্ট হয়ে যাবে। এটা মানে কার হয় আমি জানি না, কিন্তু আমার এরকমটা হলো আর কি। এই শহরে ভর্তি হলাম তখন ওই যে এরকম যে কান্নাকাটি করতেছি, মানে কাদার মতোই অবস্থা। তখন আসলে কাদা যায় না, তো কিন্তু মনটা খারাপ আর কি। তখন ভাই বলল আচ্ছা ঠিক আছে চল বাড়িতে চলে যাই। তোর বাড়িতে গিয়েছিলাম 2 দিন 3 দিনের মতো ছিলাম, তারপর আবার চলে আসছে। তো কলেজ লাইফে মোটামুটি মানে যে শিক্ষকগুলো ছিল মোটামুটি সবাই ভালো ছিল, খুব মানে ওরকম নাম এখন উল্লেখ করতে পারবো না, কিন্তু সবাই ভালো ছিল আমাদের সময় যারা ছিল আর কি। তো মিন্টু কলেজ থেকে যখন পাশ করে বের হলাম তখন তো এই যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, এখন তো বিপদ। মানে এটা আসলে মানে বলে তো জীবন যুদ্ধ,
কিন্তু আসলে যুদ্ধটা না মানে খুবই মানে কি বলবো যে বলে বোঝানো যাবে না যে আসলে এই যুদ্ধটা মানে কত মানুষ কতভাবে এটা মানে পার করার চেষ্টা করে। তো আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি কোচিং করি তখন কোচিংয়ে ভর্তি হলাম মানবিক শাখা থেকে, হয়তোবা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, আর হয়তোবা ঢাকার ভিতরে যেগুলো আছে যে জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এগুলোতে পরীক্ষা দিব। তো এই এই পরীক্ষাগুলো মানে পড়াশোনাটা যখন শুরু করি তখন মোটামুটি কোচিংয়ে ভর্তি হওয়ার পরেই তো মোটামুটি পড়াশোনাটা মানে বোঝা যায় যে না এরকম এরকম এই ধাঁচে পড়তে হবে। তো পড়তেছি কিন্তু আসলে মানে মজা পাচ্ছি না। এ ভার্সিটিতে ভর্তি হবো কিন্তু থাকে না যে একটা টপিক আমি শুরু করলাম কিন্তু মনে হয় কি ওই টপিকটা নিয়ে যখন একটু বেশি পড়াশোনা করতে যাই তখন আমার অনেক সময় চলে যায়, কিন্তু শেষে গিয়ে দেখা যায় কি যে ওই টপিকটা আমার শেষ হলো না। তো এরকম অনেক সময় নষ্ট হয়। কিন্তু সেই সময়ে মোটামুটি একটা প্রিপারেশন রেখে যখন মানে ঢাকা ইউনিভার্সিটির ফর্মটা তুললাম তখন ঢাকা ইউনিভার্সিটিতে আমি অন্য কোনো পরীক্ষা দিতে পারিনি, মানে দেওয়ার ইচ্ছা করেনি আর কি। আমি মানবিক শাখাতেই পরীক্ষাটা দিতে চেয়েছিলাম, তো পরীক্ষাটা দেই। কিন্তু আমি মানে খুবই আশাবাদী ছিলাম যে হয়তোবা টপকে গেলে ইংরেজিতে যাব, কিন্তু বাংলার সাধারণ গণিত যেটা আছে তাতে কোনো ঝামেলা হবে না। কিন্তু রেজাল্ট পাওয়ার পরে তো পুরো হতাশ যে কী হলো, আমি যে বাংলা এত ভালোবাসতাম, যে বাংলা ছোটোকাল থেকে মোটামুটি কলেজেও মোটামুটি ভালো পারফরমেন্স ছিল, সে বাংলাতে আমার মানে আমি বাংলাতে ফেল একদম। তখন আর কি আমার সে ছিল না, মানে যেগুলো আমি আনসার করেছি সেগুলো হয়তো বা আমি মানে কোনো একটা ঘোরের কারণে উল্টাপাল্টা দাগিয়ে ফেলছি, যার কারণে হচ্ছে কাটা গেল। আরও তো নেগেটিভ মার্কিং থাকে, তো যার কারণে তিনটা ভালো হলে তো একটা ভুল হলে তো চলে গেল শেষ। তারপর হচ্ছে যখন মানে ইংরেজিটা পাস করলাম তখন একটা কনফিডেন্স পাইলাম যে না তাহলে মানে বাংলার চাইতে আমার ইংলিশটা ভালো, সো আমার এখন একটু বাংলা দিয়ে ফোকাস দিতে হবে, ইংলিশে আর পড়বো না। তারপর হলো জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিব। এবার জাহাঙ্গীরনগরে পরীক্ষা ফর্ম তুললাম, ফর্ম তোলার পরে এই যে মানবিক শাখা থেকে পরীক্ষাটা দেই, কিন্তু সেখানে হয় নাই। তারপরে হচ্ছে আমি যখন মোটামুটি এই ঢাকা জাহাঙ্গীরনগর পরীক্ষা দেওয়া শেষ তখন আসলে আর কোন ইউনিভার্সিটিতে মানে পরীক্ষা দেবো সেটা বুঝতে পারতেছিলাম না। তখন আমার ভাই বললো কি যে তুই এই থিয়েটারে কর, যে থিয়েটার বিভাগে পরীক্ষাটা দে, বিশেষ করে জগন্নাথে। তারপরে যখন জগন্নাথে পরীক্ষাটা দিতে মানে ফর্মটা আমার ভাই আমাকে বললো যে তোল, তারপরে জাহাঙ্গীরনগরে ফর্ম তুলে ফেললাম, তারপরে জগন্নাথের ফর্ম তুলে ফেললাম যে থিয়েটার বিভাগে পরীক্ষা দিব। এখানকার মোটামুটি বিশেষ সাহিত্য 4টা সাবজেক্ট, তো যখন ফর্মটা তুললাম তখন আর কি ফিল্ম অ্যান্ড টেলিভিশন তারপর হচ্ছে নাট্যকলা বিভাগ এই দুইটাতে করলাম, আর হচ্ছে জাহাঙ্গীরনগরে নাট্যতত্ত্ব বিভাগে ফর্ম তুললাম। তো যখন পরীক্ষাটা দেই তখন জাহাঙ্গীরনগরে মোটামুটি মানে আমার হচ্ছে মেরিট লিস্ট চলে আসে, এখন ভাইভা দেওয়ার পালা। কিন্তু আমি আসলে ওই কনফিডেন্স পাচ্ছি না যে আসলে মানে হয় কি যে থিয়েটার বিভাগে আমার পুরো মানে আমার বংশের কেউ মনে হয় না যে আগে কখনো থিয়েটার মঞ্চ নাটকের অভিজ্ঞতাটা একদমই মানে অন্যরকম। তো এইখানে আসলে পরীক্ষাটা দেওয়া মূলত হচ্ছে যে একটা যেন চান্স হয়ে যায় আর কি, যেন নামের পাশে থাকে যে না একটা ইউনিভার্সিটিতে পড়ি, একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি আর কি। তো ওইখান থেকে মূলত ভর্তিটা হওয়া। তো যখন জাহাঙ্গীরনগর পরীক্ষাটা দিলাম তখন মেরিট লিস্টে আসলো, কিন্তু হচ্ছে এখন ভাইভা দেওয়ার পালা। আবার এদিকে জগন্নাথ পরীক্ষাটা দিয়ে দিলাম। তো জগন্নাথে হচ্ছে রিটেনে পাস করে গেছি, এখানেও ভাইভা দিতে হবে। তো আমি জাহাঙ্গীরনগরে ভাইভাটা আমি দিতে যাইনি, মানে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। আসলে ওই সময়ে অনেক ভয়ভীতি ছিল আর কি, যে আমাদের সেশনটা যখন আর কি ইউনিভার্সিটিতে ভর্তি হবে তার আগে আসলে হয় কি যে এই যে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক তারপরে বিশ্ববিদ্যালয়ের যে একটা রেপুটেশন, আমি এটা বলবো না যে জাহাঙ্গীরনগর একদম খুবই বাজে, এটা বলা যাবে না, কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো সেখানে আসলে ওই সময় যে রেপুটেশনগুলো ছিল, বিভিন্ন রকম দাঙ্গা মারামারি এগুলো চলতো, তারপরে না মানে নিজেই একটা মানে আত্মবিশ্বাস পাচ্ছিলাম না যে এখানে কি পরীক্ষাটা দিব কিনা। তারপরে আসলে পরীক্ষাটা শেষ পর্যন্ত আমি দেই নাই, কিন্তু মেরিট লিস্ট আসার পরে যখন হচ্ছে আমি জগন্নাথে মানে মানে রিটেন পরীক্ষাটা দিই তখন এখানে চান্সটা হলো। তারপর আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তো আগে কখনো যাওয়া হয় নাই, যাই এবারে গিয়ে পরীক্ষাটা মানে ভাইভাটা দিয়ে আসে। তো এখন আসার পরে দেখি কি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মানে খুবই ছোট, মানে আমার কাছে লাগলো যে মানে কলেজ থেকে আসলে তখন আর কি এভাবে নিজের মনকে বুঝালাম
যে আসলে কলেজ থেকে কয়েকদিন হলেও মনে হয় হয়তো মানে কয়েকটা বছর পার হলো তো মাত্র, এখনও আসলে ওরকম বিশাল বড় জায়গা নাই। আচ্ছা ঠিক আছে, তারপরে এখানে থাকা যায়। তো ভাইভাতে আসলাম, ভাইভাতে তো মানে ওই যে বললাম যে আসলে মানে এই বিষয়টা সম্পর্কে খুব বেশি যে জানি তা না, মোটামুটি যা জানলাম তা থেকে মোটামুটি প্রস্তুতি শেষ করে যে পরীক্ষাটা দিই। পরীক্ষাটা দেওয়ার পরে দেখি চান্সটা হয়ে গেল। ভাইভাতে আপনার আহ, মানে থিয়েটারের ভাইভা তো তো এখন হচ্ছে আপনার মানে আপনি যেই বিষয়গুলোতে পারদর্শী আপনার সেগুলো কিন্তু এখানে প্রমাণ করতে হবে যে না আপনি হচ্ছে এগুলোতে ভালো এক্সপার্ট, অথবা আপনি এগুলো সম্পর্কে আপনার ধারণা আছে। তো এই বিষয় যেমন গান, তারপর হচ্ছে আবৃত্তি, তারপর হচ্ছে একটু মানে মানে অন্য বিষয়ে একটু অভিনয়টা করা আর কি। তারপর হচ্ছে আপনি যদি কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন, এগুলো আপনার হচ্ছে আপনি যত ভালোভাবে এগুলো দেখাতে পারবেন যে না এটা আমি পারি, তো সেখান থেকে হচ্ছে আপনার মানে আপনার একটা গুড লাক চলে আসে যে না মোটামুটি পরীক্ষাটা ভালো হয়েছে, আচ্ছা এবার চান্সটা হয়তো বা হবে। তো আমারও ছিল যে মোটামুটি আমি যা পারতাম, যে আমি একটু বাঁশি বাজাতাম। তো ওই বাঁশিটা আসলে মানে এখন খুব, এখন আসলে আমি আর বাজাই না, কিন্তু তখন যে বাজাতাম মানে মোটামুটি আসতো যে না একটু মানে হয় না যে হাতে একটা ইনস্ট্রুমেন্ট আছে, তো এই আর কি। তো একটু আবৃত্তি করার চেষ্টা করছি, তারপরে দেখি যে চান্সটা হয়ে গেল আপনার হচ্ছে মোটামুটি মেরিট লিস্টে একদম শেষ দিকে। তারপরে ভালো শেষ দিকে হলো যে আমি আমার চান্সটা হয়েছে। তো ওই যে মানে জাহাঙ্গীরনগরের পরীক্ষাটা না দিয়ে, ভাইভাটা না দিয়ে আমি আসলাম জগন্নাথে। তো পরীক্ষা দেওয়ার পরে যখন এখন তো ভর্তি হতে হবে, তখন আসলে ভর্তির জন্য মোটামুটি একটা বিগ অ্যামাউন্ট লাগে। আবার আরেকটা এখানে কথা হচ্ছে যে যখন আমি কোথাও চান্স হচ্ছিল না আমার, মানে জগন্নাথে পরীক্ষা দেওয়ার আগে আমি হচ্ছে ময়মনসিংহ আনন্দমোহন কলেজে, মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ওই আনন্দমোহন কলেজে কিন্তু আমি ভর্তি হয়ে যাই বাংলাতে। কারণ হচ্ছে যে আমার তো একটা কোথাও তো চান্স তো লাগবে। তাছাড়া সে আনন্দমোহনে আমি যদি ন্যাশনালি ভর্তি হয়ে না থাকি, তখন যদি আমার কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না হয়, সেক্ষেত্রে আমার তো হচ্ছে পরে গিয়ে আমি কোথায় পড়বো। যার কোনো হলো কি আমি মানে এই মানে জগন্নাথ আর হচ্ছে জাহাঙ্গীরনগরের পরীক্ষাটা দেওয়ার আগে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকি। তারপরে আপনার আনন্দমোহন কলেজে যখন বাংলায় ভর্তি হই, এখন সেখান থেকে সেখানে তখন প্রথম ক্লাস, এখানে আমি হচ্ছে তখন মানে আমার ভর্তি টাকা জমা দিতে আসি। আমি যতগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম, যেমন রাজশাহী ইউনিভার্সিটি আমি পরীক্ষা দিয়েছি, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগরে দিয়েছি, ঢাকা ইউনিভার্সিটি দিয়েছি, প্রত্যেকবারই না আমার আমার ভাই আমার সাথে ছিল। ও আমার সাথে যাবে, আমার হচ্ছে মানে থাকে বড় ভাই তো জানিনি যে বড় ভাই আসলে বাবার যেই মানে অভাবটা সেটা বড় ভাই আসলে সবসময় চায় যে পূরণ করতে। তো সেখান থেকে আমার ভাই আমাকে তখন আর কি অনেক সাপোর্ট দিয়েছে। তো আমি যখন এই মানে শুধুমাত্র জগন্নাথে যখন আমি পরীক্ষা দিই, তখন আমার ভাই কখনোই আমার সাথে আসেনি, এবং অন্য ইউনিভার্সিটি সব জায়গায় যায় আমার ভাই আমার সাথে থাকে, কিন্তু জগন্নাথে আমি আসলাম পরীক্ষা দিলাম, আমার ভাই আমার সাথে আসেনি। তো পরে দেখি কি জগন্নাথে আমার ভর্তিটা হয়ে গেল। ইভেন আমার ভাই কিন্তু তারপরেও মানে কখনো আর আসেনি যে আমার ভাই পড়াশোনা করতেছে, এটা আমার মানে তার প্রতি একটা অভিযোগ যে সে আমাকে থিয়েটার বিভাগে ভর্তি হওয়ার জন্য মানে উৎসাহ দিল, কিন্তু সে কখনো এসে দেখলো না যে আমার ছোট ভাই এই জায়গায় একটা নাটকের ডিরেকশন দিল, আচ্ছা এটা একটু দেখে আসি, তার ডিরেকশন একটা নাটক, ছোট একটা পারফরমেন্স সে এখানে অভিনয় করতেছে, সেটা একটু দেখে আসি। এটা এখন পর্যন্ত হচ্ছে আমি মানে যখন বলি মানে আমার মানে আমার মায়ের কাছে যখন আমি মানে অভিযোগ দেই যে এরকম আমার আসলে মানে আমার ভাই আমার ক্যাম্পাসে আসে না। তো ব্যাপার হচ্ছে এইগুলোই আর কি। তো এখন এরপরে যখন হচ্ছে এই এখানে ভর্তি হয়ে গেলাম, তারপরে তো নতুন লাইফ, নতুন ইউনিভার্সিটিতে মানে পড়াশোনা করি, একটা মানে ট্যাগ লেগে গেল যে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। ফ্যামিলি সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে যে আমার মানে আমরা হচ্ছে আমি আমি আর আমার ভাই, আমার হচ্ছে বড় বোন, আমি সবার ছোট। তো আমার বাবা মা আমাদের মানে ছোটকাল থেকে না মানে মোটামুটি হয় কি যে আমার ওই যে বললাম যে আমার বাবার যে ব্যবসাটা সেটা হচ্ছে তো একটা সময় ধস নেমে যায়, যার কারণে তো আমার বাবা কিন্তু বসে নেয়। আমার বাবার কথা হচ্ছে কি যে আমি যাই করি, আমি যে কী করতেছি সেটা ফ্যাক্ট না, কথা হচ্ছে আমি যদি সৎ পথে উপার্জন করি এবং আমার ছেলে মেয়েদেরকে যদি সেখান থেকে যদি কিছু অর্থ যদি আমি দিতে পারি বা একটু সাপোর্ট যদি দিতে পারি, তাহলে হয়তো তারা ভালো কিছু করবে। তো
তো আমার মানে তখন তো অনেক কিছু করা যেত, কিন্তু আমার বাবা না আসলে ওই যে মাটির কাজ শুরু করে দিল। মাটির কাজ বলতে আমার বাবা একদম, আমি মানে আমার বলতে দ্বিধা নাই যে আমার বাবা একজন কৃষক। সে হচ্ছে কৃষি কাজ করে আমাদের হচ্ছে মানে ৩ জন, মানে আমার আমার ভাই, আমার আপু, আমাকে এই যে ইউনিভার্সিটি পড়াশোনা মানে করালো, এবং হচ্ছে আমাদের মোটামুটি এখন স্নাতক মানে সবারই শেষ। আমার ভাইয়ের, আমার বোনের, আমারও শেষের দিকে। তো আমি বলবো যে আমার মানে আমার লাইফে আমার বাবা এবং আমার মা, আমার ভাই, আমার বোন, আমার মানে ৫ জনকে না আপনি কখনো বলতে পারবেন না যে এরা হচ্ছে আসলে আলাদা। কারণ হচ্ছে আমাদের ফ্যামিলি বন্ডিংটা এরকম যে আপনার আমার বাবা যদি একটা কথা বলে সেটা কিন্তু আমরা কিন্তু এখনো শুনতে বাধ্য, বা হচ্ছে আমার মা যদি একটা কথা বলে তাহলে সেটা কিন্তু আমরা এখনো শুনতে বাধ্য। মানে হয় কি যে থাকে না যে আমি কিন্তু এখন ইউনিভার্সিটি পড়ি, আমার মা যদি বলে বা আমার বাবা যদি এখনো যদি বলে যে মানে 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 আমার কথা হচ্ছে যে আমি এখনো বাবা মাকে দিয়ে ভয় পাই। ঠিক আছে, যে বাবা মা আসলে যদি একটা কথা বলে ফেলে এবং সেটা যে করবো না বা সেটা যে পাশ কাটিয়ে চলে যাব, এরকম এখনো সেই সাহসটা হয় নাই। কারণ হচ্ছে যাই হোক, বাবা মা তো বাবা মাই, তাদের মানে জায়গাটা সবার উপরে। তো এই এত কষ্টের মাঝে ওই যে আমার বাবা যে কৃষিকাজ করতেছে না, এখনো যখন ফোন দিয়ে বলে যে যদি টাকা না থাকে তাহলে টাকা নিস বা টাকা নিও, যে তারপর মানে খাওয়া দাওয়ায় কষ্ট করো না। এই এই জিনিসগুলো না আসলে মানে মানে কি বলবো যে অনেক মানে সাহস যোগায় যে আর যাই করি তো একটা ভালো কিছু করতে হবে, একটু সৎ পথে থাকতে হবে। তাছাড়া হচ্ছে বিশেষ করে আমি তো আগে ঢাকায় এসে, মানে ঢাকায় এসে যে পরিবেশটা হলো যে নতুন ইউনিভার্সিটি, আমার ভাইয়ের সাথে আমি উঠলাম। তো আমি থাকতাম প্রথমে মিরপুরে, তো সেখান থেকে যখন এই পুরান ঢাকায় আসি তখন তো প্রতিদিন আমার ঘরে গিয়ে ৫ থেকে ৬ ঘন্টা আমার নষ্ট হবে জ্যামে পড়ে। যখন লকডাউন আসে, মানে করোনা আসে, এই মহামারীর সময়টাতে আমরা তো ঢাকায় আর থাকা হয় নাই, তখন বাড়িতে চলে যাই। এবং তারপরে হচ্ছে আমরা যখন ঢাকায় আসি তখন আমি আর আমার ভাইয়ের সাথে থাকিনি। তখন ওই সময়টাতে আমি হচ্ছে আমার মানে আমি পুরান ঢাকায় চলে আসি, যে এখান থেকে মোটামুটি পড়াশোনাটা একটু হয়তোবা মানে একটু ভালো করে করতে পারবো। তো পুরান ঢাকায় আসার পরে আসলে মানে এই জায়গাটা তো একদমই খুবই চাপা, এটা তো মানে সবাই জানে, যারা এখানে এক দুবার মানে এসে তারপর দেখেছে। তো এইখানটাতে আমি যখন মানে এখানে আমি চাই যে খুব 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 আমার মানে প্রতি মাসে আমার যে বাজেটটা থাকে তার চেয়ে যদি আমি কম করে খরচ করতে পারি। কারণ আমার ফ্যামিলির অবস্থা এত বেশি ভালো না যে আমি যদি এখন চাই যে আব্বু আমাকে এইটা দিয়ে দাও, বা আমাকে একটা মানে আমার এই মাসে ১০,০০০ টাকা লাগবে, সেটা কিন্তু আমার বাসার পক্ষে, মানে আমার ফ্যামিলির পক্ষে মানে দিতে পারবে না তা না। কারণ আমার বাবা মানে কি বলবো যে সুপারম্যান, সে আসলে সবই করতে পারে। তার মানে সে দিতে পারবে, কিন্তু হয় কি যে এই যে একটু বড় হলাম, এই যে নিজের ওই চিন্তার জায়গা থেকে, নিজের বোধের জায়গা থেকে মনে হয় কি যে আমি যদি মানে বাবার কাছে ১০,০০০ টাকা নিয়ে আসি, আমার বাবা দিতে পারবে, কিন্তু আসলে ওই টাকাটা আসলে আমি কোথায় খরচ করব? বা আমি যে আজকে মানে এই মাসে আমি যদি ২,০০০ টাকা বেশি খরচ করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু মানে আমার কিন্তু কোনো কষ্ট হবে না, বা আমি কিন্তু মানে টাকা ইনকাম করতেছি না, কষ্টটা কিন্তু আমার বাবার হবে। পুরান ঢাকায় আসার পরে মানে কোভিডের পরে আমি প্রায় ১.৫ বছর নিজে রান্না করে খাইছি। তার অন্যতম কারণ হচ্ছে যে এই যে প্রতি মাসে আপনার বাসা ভাড়ার সাথে বুয়ার যে টাকাটা দিতে হয় বা খাবারের যে টাকাটা দিতে হয়, এটা আমি নিতে পারতাম না, আমি বাসা থেকে নিতে পারতাম না। আমাকে হচ্ছে কি প্রতি মাসে যখন আমার মা যখন কল দিয়ে বলতো বা আমার বাবা যখন কল দিয়ে বলতো যে আচ্ছা এই টাকাটা পাঠাচ্ছি, তখন আমার মনে হতো আচ্ছা ঠিক আছে এবার এই টাকাটা নেওয়া যায়। কিন্তু যখন আসলে বলতো যে মানে যতক্ষণ না তারা বলতেছে যে বাবা মা বলতেছে যে এই টাকাটা পাঠাচ্ছি বা টাকা না থাকলে টাকাটা নিও, তখন পর্যন্ত আমি চাইতে পারতাম না। মানে এটা আমার কেমন যেন একটা লাগতো যে ঢাকায় আসলাম, বিশেষ করে পুরান ঢাকায় আসলাম, আমার টাইম সেভ হচ্ছে, কিন্তু আমি আসলে ওই ইনকাম সোর্স তো আমার নাই। কারণ হচ্ছে ভাই এখন স্টুডেন্ট অবস্থায় পড়ি। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি কোনো টিউশন করাই না। কারণ হচ্ছে পুরান ঢাকায় যতবার আমি টিউশনিতে যাই তখন আসলে বলতো কি যে আমি যে সাবজেক্টে পড়ি থিয়েটার বিভাগে, এবং থিয়েটার বিভাগে পড়াশোনা করলে আমাকে হচ্ছে আমার আইডেন্টিটি হাইড করতে হচ্ছে। আমি একবার হচ্ছে এক মিডিয়ার মাধ্যমে একটা টিউশনিতে গেলাম, তারপর হচ্ছে উনি আমাকে বললো কি যে আপনি যে থিয়েটার বিভাগে পড়েন সেটা আপনি বলবেন না, আপনি বলবেন কি যে আপনি হচ্ছে গণিত ডিপার্টমেন্টে পড়েন। তাহলে হচ্ছে আপনার ওনারা বুঝবে যে আপনি হচ্ছে খুব মানে
একটু ব্রিলিয়ান্ট বা হচ্ছে আপনি নাটক টাটকের সাথে নাই, তাহলে হচ্ছে আপনার হয়তো বা টিউশনটা হয়ে যেতে পারে। তারপর আমি গিয়ে আসলে আমি বলেছি যে আমি থিয়েটার বিভাগে পড়ি, এবং আপনাদের যদি মনে হয় যে মানে কয়েকদিন পড়ানোর পরে যদি আপনাদের মনে হয় যে না ছেলেটা পড়াতে পারবে না, ওকে ফাইন, আপনারা আমাকে না করে দিতে পারেন। আর যদি মনে হয় যে না সে পড়াতে পারবে, তাহলে আপনারা টিউশন রাখতে পারেন। কিন্তু আসলে হয় কি যে ওই মিডিয়ার মাধ্যমে যে গেলাম, তারপরে আসলে ভিতরে অনেক ঝামেলা হয়ে গেল, তারপর আমি আর টিউশনটা নেই। তো এই আর কি, যে আসলে থিয়েটার বিভাগে পরিমাণে যে আমি আসলে মানে আমার বেসিক নলেজ নেই, এটা যারা ভাবে তারা এটা কিন্তু চরম ভুল করে। একটা ব্যাপার হচ্ছে, ধরেন একটা ইউনিভার্সিটিতে আপনার অনেকগুলো ফ্যাকাল্টি থাকে, অনেকগুলো সাবজেক্ট থাকে। তারপর হচ্ছে এগুলো যখন আপনি হচ্ছে আপনি কিন্তু মানে আপনি পড়েন একটা সাবজেক্টে, আপনি কিন্তু অন্য সাবজেক্ট সম্পর্কে আপনার কোনো ধারণা থাকবে না, এটা স্বাভাবিক। যেমন হচ্ছে আপনি কিন্তু চালিয়ে একটা কথা বলে দিতে পারবেন যে চারুকলা নাট্যকলার ছেলে মেয়েদের দেখি বাইরে হচ্ছে তারা এই কাজ করে, নাটক করে, তারপরে তারা হচ্ছে আর্ট করে, এই করে সেই করে। আপনি তো এটা দেখতেছেন যে না, এটা চাইলেই আপনি বলে দিতে পারতেছেন যে না ওনার তো এই করে, কিন্তু আসলে আপনি এই সম্পর্কে আপনি মানে আপনার বেসিক নলেজটা নাই, যার কারণে আপনি এইভাবে জাস্ট মানে আপনার দেখার জায়গা থেকে আপনি বলে ফেলতেছেন। এটা আসলে মানে আমি বলবো যে আপনাদের হচ্ছে মানে নিজেদের ফল্ট, যে এটা করবেন না। কারণ আপনি যখন একটা বিষয় সম্পর্কে আপনি জানবেন না, তখন সেটা সম্পর্কে আপনার মানে কোনো কিছু বলারও আপনার এখতিয়ার নাই যে আপনি এটা সম্পর্কে যা তা বলে দিবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে বিশেষ করে আমরা ইউনিভার্সিটি কেন পড়ি, যে আমাদের ইউনিভার্সিটিতে পড়ি হচ্ছে আমার কাছে এখন লাগে যে এখনকার ছেলেমেয়েরা ইউনিভার্সিটি পড়ে যাচ্ছে একটা ট্যাগের জন্য, যেটা আমি একটা পাবলিক ইউনিভার্সিটি পড়ি, কিন্তু আসলে এটা ভুল। আপনি এই ট্যাগের জন্য আসবেন না, আপনি হচ্ছে এখানে আসবেন পড়াশোনা করতে। আপনার অনেক কিছু জানার আছে, অনেক কিছু দেখার আছে। আপনার দৃষ্টিভঙ্গিটা যদি আপনার হচ্ছে এই যে দুই চোখের পাতিটা আপনি যতটুকু দেখেন, যে এটুকু যদি আপনার দৃষ্টিভঙ্গি হয়, তাহলে আপনি চরম ভুল করবেন। আপনার হচ্ছে বৃহৎ পরিসরে দেখতে হবে। আপনি ইউনিভার্সিটিতে আসছেন, আপনার বৃহৎ পরিসরে যদি আপনি দেখার জায়গাটা তৈরি না করেন, আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে না। আমি একটা কথা সবসময় বলি যে আপনি আগে নিজেকে পরিবর্তন করেন। আপনার যদি নিজের পরিবর্তনটা আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার আশপাশে সব মানে পরিবর্তন একটা সময় হয়ে যাবে। স্বপ্ন তো আসলে মানে মানে হচ্ছে জীবনের সফলতার জন্য আমি হচ্ছে আমার একটা লক্ষ্য নির্ধারণ করে রাখলাম, আমি সেই লক্ষ্যে পৌঁছাবো। কিন্তু আলটিমেটলি আসলে অ্যাজ এ মানে মানুষ হিসেবে আমার মনে হয় যে মানে আমার স্বপ্ন যেটা, সেটা হচ্ছে যে একটু ভালো একজন মানুষ হওয়া। কারণ এটা সবচেয়ে বেশি জরুরি। আমার হচ্ছে অর্থ সম্পদ, টাকা পয়সা জীবনে অনেক পাব বা হচ্ছে অনেক আসবে, কিন্তু হচ্ছে আমি যদি ভালো মানুষ না হতে পারি, এইটা আসলে আমি কখনো তৈরি করতে পারবো না, আমার এই ভালো মানসিকতা। তার কারণে আমি চাই যে একজন ভালো মানুষ হব, এবং আমার বাবা মায়ের যে স্বপ্ন, যে তারা হচ্ছে চায় যে না আমার ছেলে বা আমার যে মেয়ে, আমার ছেলে মেয়েরা আমার সমাজে একটা ভালো একটা জায়গায় থাকুক, যে না মানুষ যেন ওদেরকে চিনতে পারে, ওদেরকে যেন আমার পরিচয় না বলে যে না ও তো হচ্ছে অমুকের ছেলে বা অমুকের মেয়ে। আমার বাবা মায়ের যেটা স্বপ্ন, যে হচ্ছে আমার ছেলেমেয়েরা মানে সোসাইটিতে, সমাজে ভালো একটা জায়গায় থাকুক, সবাই যেন তাদেরকে সম্মান করে, সবাই যেন তাদের ভালো চায়, তাদের জন্য মঙ্গল কামনা করে। এটা এইটুকুই আর কি। স্টোরি অফ স্টুডেন্ট, এটা আসলে কি বলবো, যে এই যে নিজের মতো করে আমি কথা বলতে পারতেছি না, এটা আসলে কখনো বলা হয় না। ফ্রেন্ড সার্কেলের সাথে বসেও বা হচ্ছে ফ্যামিলি মেম্বারদের সাথে বসেও যে এই যে দুঃখ কষ্টের কথাগুলো যে বলবো বা মানে ভালো একটা মুহূর্ত যে কাটাবো, সেটা আসলে না হয় না, কারণ বিভিন্ন কারণে হয় না। কিন্তু এই যে আপনারা যে আসছেন, এবং বিশেষ করে জগন্নাথে এসে এই যে আমার সাথে কথা বললেন, এবং আমিও যে আপনাদের সাথে কথা বলে বিশেষ করে মানে অনেক কথা বলে ফেলছি, আমি জানি না আসলে অনেক কী বলে ফেলছি আমি জানি না, কিন্তু অনেক কথাই বলে ফেলছি, যেটা আসলে হয়তো আমার কথা শুনে হয়তো বা একজন দুজন মানুষের একটু ভালো লাগবে, বা হচ্ছে অনেকে একটু নেগেটিভভাবে নিতে পারে, যে নিতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু এই যে আপনারা যে আসছেন, এবং এই যে আমার যে কথাগুলো এই যে মানুষের কাছে যে মানে পৌঁছায় দিতেছেন, এটার জন্য আমি আপনাদের কাছে মানে অসংখ্য মানে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি, আর হচ্ছে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা হচ্ছে যে মানে এই সাধারণ শিক্ষার্থীদের কথাগুলো সবার কাছে ছড়াক, তাদের সফলতার কথা, তাদের হচ্ছে দুঃখ কষ্টের কথা সবার কাছে ছড়াক, এটা চাই। কারণ হচ্ছে মানে ভালো কিছু যখন ছড়াবে, তখন না ভালো কিছু নিয়ে আসবে। যার কারণে আমি আপনাদের স্টোরি অফ স্টুডেন্ট, আপনাদের পুরো হ্যাঁ স্টোরি অফ দ্য স্টুডেন্ট, আপনাদের পুরো টিমকে এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।